হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা আজকে এমন একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটি দেখার পরে তুমি বলবে, ওহ কি সুন্দর একটা সিনেমা দেখলাম। তো যাই হোক, এটি একটা চাইনিজ সিনেমা, তৈরি করা হয়েছে একটা সত্য ঘটনার উপর অবলম্বন করে, এবং সত্য ঘটনা যে এত সুন্দর হতে পারে তুমি নিজে অবাক হয়ে যাবে এটা দেখে। তো এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে চাইনিজ 4-5 জন মহিলাকে, যারা জেলখানাতে থাকে কয়েদি হিসাবে, এবং জেলে তো অবশ্যই খারাপ কাজ করে গিয়েছে। তবে তারপরেও সেখান থেকে তারা কিভাবে ব্যাক করে আসে এবং সুন্দর একটা জীবন শুরু করে, সেটাই সিনেমা অনেক সুন্দর করে তুলে ধরা হয়েছে। সিনেমাটি রিলিজ পেয়েছে 2025 সালে, এবং সিনেমাটার IMDb রেট হচ্ছে 10/8। হ্যাঁ, 10/8 সিনেমার রেটিং। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে বাংলাদেশি প্রায় 60 কোটি টাকা, আর বক্স অফিস ইনকাম করেছে কত টাকা জানো? 300 কোটি টাকার উপরে। এবং এই সিনেমাতে তোমরা এর আগে যে একটা সিনেমা দেখেছিলে দ্য ডাম্পলিং কুইন, সেরকম একটা ভাইব পাবে। তো চলো আমরা মূল সিনেমার কাহিনীতে চলে যাই। তো কাহিনী শুরু হয় জেলখানা থেকে, যেখানে আজকে কিছু নতুন কয়েদি এসেছে, এবং এটা মেয়েদের জেলখানা। তো এখানে যে জেলার রয়েছে, যার নাম হচ্ছে দেং হং, সে কয়েদিদের জেলের নিয়মকানুন শিখিয়ে দিচ্ছিল, এবং এরপর তারা এক এক করে নিয়মকানুন শিখিয়ে দিয়ে নির্দিষ্ট রুমে পাঠিয়ে দিচ্ছিল। তো সবার প্রথমে যে মহিলার নাম জিজ্ঞেস করা হয়, সে মূলত এখানে অন্যান্য যে মেয়েরা রয়েছে তাদেরকে অনেক হ্যারাস করতো। তো এই জন্য জেলার করে কি ওকে অনেক খারাপ কথা শোনায়, আর এরপর সে মাও নামের একটা মেয়েকে বারবার ডাকছিল, কিন্তু সে কোনো সারা শব্দ করছিল না। আর এরপর দেখা যায় মেয়েটা মূলত হচ্ছে কানে শুনতে পায় না। আর তখনই এখানে ইউজিয়াং নামের আরেকটা মহিলা ছিল, কয়েদি ছিল, সে বলে ওঠে আমার মেয়েও কানে শুনতে পায় না, আর এর জন্য আমি সাইন ল্যাঙ্গুয়েজ পড়তে পারি। সাইন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ওই যে ইশারায় কথা বলা। তো এরপর ইউজিয়াং করে কি, মাও নামের ওই মেয়েটিকে, যে আর কি কানে শুনতে পায় না, ওকে ইশারায় সব বুঝিয়ে দেয়। আর তারপর জেলার করে কি, জিয়াংকে এবং মাওকে বলে তোমাদের দুজনকেই 9 নম্বর সেলে পাঠানো হচ্ছে। তো এরপর সবগুলো মেয়ে করে কি নিজেদের জিনিসপত্র উঠিয়ে নিজেদের সেল অনুযায়ী চলে যায়। আর মাও আর জিয়াং গিয়ে করে কি ভাগ্যক্রমে সেই রুমেই পড়ে যে রুমে ওই বদমাশ মহিলাটা ছিল, যে সবাইকে হ্যারাস করতো। আর ওই সেলে আমরা দেখতে পাই আগে থেকে কিছু কয়েদি ছিল, যারা তো মনে করো ওই হ্যারাস করা মহিলাকে খুব ভয় পেত। আর ওই মহিলার নাম ছিল হচ্ছে হুপিং, সে হচ্ছে সবার লিডার। তো সে এখানে বোঝাচ্ছিল এখানে যদি থাকতে হয় আমার কথা মতো চলতে হবে। কিন্তু ওই যে কানে শুনতে পান ওই মেয়েটা মাও ওকে ইশারা করে বলে তুই একটা বেকু। তো হুপিং তো ইশারার কথা কিছু বুঝতে পারে না। আর যখন জিজ্ঞাসা করে হুপিং তুই কি বললি, তখন ইউজিয়াং করে কি কথাটা ঘুরিয়ে দেয়, যে না বলছে যে ভালো, ঠিক আছে মেনে চলবো। তো এরপর হুপিং ওদের দুজনকে বলে দ্রুত তোরা রুমটা পরিষ্কার কর। তো ইউজিয়াং এই কথা শুনে রেগে যায় এবং হুপিংকে ধাক্কা মারে এবং বলে আমি কেন পরিষ্কার করবো, তুই কর, বা সবাই মিলে করি। বাট এর ফলে যেটা হয়, মারামারি শুরু হয়ে যায়। তখন মাও করে কি ইউজিয়াংকে সাহায্য করতে এগিয়ে আসে, এবং দুজন মিলে ওই হ্যারাসকারী মহিলাকে সেই মার মারে। আর শোরগোল শুনে ওই জেলার দেং হাং চলে আসে এবং এসে সবাইকে বকাঝকা করে, এবং ওই বদমাশ মহিলাকে আরেকটা সেলে পাঠিয়ে দেয়। আর তারপর মাও আর ইউজিয়াং দুজনকেই ডেকে বলে আজকে ছিল তোমাদের প্রথম দিন, আজকেই তোমরা লড়াই করলে, এটা তো ভালো কথা নয়। আর তারপর সে ইউজিয়াংকে জিজ্ঞাসা করে তোমাকে দেখে তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে, তোমার জেল কেন হয়েছিল? তো ইউজিয়াং তখন বলা শুরু করে আমি আসলে আলাদা আলাদা ওয়েবসাইটে অ্যাডাল্ট শো করতাম, এবং একটা বিষয় তোমার জানা উচিত, চীনে কিন্তু পর্নোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, এবং তুমি যদি কোনো পতিতা নিয়ে ধরা পড়ো তোমার জীবন শেষ। মাদক তো করতেই পারবা না, খালি মদ খাইতে পারবা। ও যেহেতু পর্নোগ্রাফিতে ছিল, জন্য 2 বছরের জেল হয়েছে। আর তখন ওই জেলার ইউজিয়াংকে বোঝানোর চেষ্টা করে যে তোমার একটা মেয়ে আছে, তোমার এসব কাজ করার কি প্রয়োজন ছিল? তখন ইউজিয়াং উত্তর দেয় আমার স্বামী অনেক খারাপ একজন মানুষ, সারাদিন মাতাল হয়ে থাকে, তারপর আমাকে মারধর করে, এবং আমার মেয়ের কানের সমস্যা, তার কানের অপারেশনের জন্য 20 লক্ষ টাকার প্রয়োজন, মানে বাংলাদেশি 20 লাখ টাকা আর কি। তো প্রথম আমি যখন ওয়েবসাইটে পর্নোগ্রাফি করতাম আমার খুব খারাপ লাগতো, কিন্তু যখন টাকা আসা শুরু হলো তখন আমার সব লজ্জা কেটে যেতে লাগলো। মানে ও কোন ধরনের কাজ করতো আমি বলি, ওই যে অ্যাকাউন্ট খুলে মনে করে যে সবাইকে অনলাইনে বিনোদন দেয়, এরকম একটা কিছু। এই কথা শুনে জেলার ইশারায় মাওকে জিজ্ঞাসা করতে বলে ও কেন জেলে এসেছে, ওর তো বয়স মাত্র 18 বছর। তো এখানে মা বলতে শুরু করে তার কথা, সে বলে আমার মতো অনেক মেয়ে একটা বৃদ্ধ লোকের আন্ডারে কাজ করে, যার কাজ হলো এইসব মেয়েদের দিয়ে চলতি পথের লোকেদেরকে পকেট মারানো। আর বোবা হওয়ার কারণে সবাই তাকে নিচু নজরে দেখতো, কিন্তু ওখানে ওদের সাথে কাজ করতো হোয়াং নামের একজন ছেলে, যে শুধুমাত্র মাওকে একটু কদর করতো। তো এরকমই একদিন কাজ করার সময় সে মাতাল মেয়ে হওয়ার অভিনয় করে রাস্তায় যখন হাঁটছিল, তখন বিভিন্ন পুরুষের দিকে আকৃষ্ট হওয়ার এই সুযোগে সে করে কি পকেট মারে। কিন্তু মাও খেয়াল করেনি যে 2 জন পুলিশ অফিসার ওর উপর নজরই রাখছিল। তো পুলিশ দেখার পরে মাও যখন সেখান থেকে পালিয়ে যেতে লাগে, তখন পুলিশটার পিছনে এবং নীরব একটা গলিতে গিয়ে মাও করে সাজসজ্জাও পাল্টে ফেলে, কিন্তু কোনো লাভ হয় না। শেষ পর্যন্ত পুলিশের লোক ওকে ধরেই ফেলে এবং হ্যান্ডকাপ পরিয়ে পুলিশ ভ্যানে বসিয়ে দেয়। আর তারপর মাও করে কি নিজের হেয়ার ক্লিপ ব্যবহার করে হ্যান্ডকাপ খুলে দ্বিতীয়বার পালানোর চেষ্টা করে, কিন্তু এবারও সে ধরা পড়ে যায়, এবং তারপর পুলিশের ওকে নির্মমভাবে পেটায়, এবং এর সাথেও 2 বছর জেলও হয়ে যায়। তো ওদের দুজনের কাহিনী শুনে জেলারের একটু কষ্ট অনুভব হয়, এবং সে বুঝতে পারে ওরা খারাপ নয়, কিন্তু ওদের ভাগ্যটা খারাপ। তো এরপর থেকে জেলার করে কি ওদের দুজনকে একটু আলাদা সহানুভূতির নজরে দেখতো। আর এইদিকে জেলের মধ্যে ছোট্ট একটা ফ্যাক্টরি রয়েছে, যেখানে কাজ করে কয়েদিরা কিছু টাকা জমাতে পারে, আর মাসের শেষে সেই জমানো টাকা থেকে পছন্দ মতো তারা খাবার জিনিস ক্রয় করতে পারে। তো মাও তখন ইশারায় ইউজিয়াংকে বলে আমি টাকা জমিয়ে তোমার জন্য নুডলস কিনবো, তোমাকে নুডলস খাওয়াবো। তো এই কথা শুনে ইউজিয়াং একটা হাসি দেয়, মানে ওরা 2 বোনের মতো হয়ে গিয়েছে আর কি। আর এইদিকে আমরা দেখি জেলে সানফ্লাওয়ার নামের একটা টিম বানানো হয়, কারণ এই মাসে জেলে প্রায় 100 বছর পূর্তি হবে, যে কারণে জেলে একটা অনুষ্ঠানের
অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যেখানে যেসব কয়েদিরা নাচতে পারে তাদেরকে দিয়ে একটা নৃত্য পরিবেশন করানো হবে। আর এই জন্য বাইরে থেকে একটা ডান্স টিচার আনা হয়েছে। বাট তখন সেই বদমাস মহিলা, হ্যারেস করা মহিলা, সে বলে মাও তো শুনতেই পায় না, ও এই নাচে যোগ দিতে পারবে কিভাবে, তো মিউজিকই বুঝবে না। কিন্তু এখানে ইউজিয়াং এমন একটা কাজ করে, সে মাওকে সাইন ল্যাঙ্গুয়েজে ওকে নাচ শিখিয়ে সবাইকে ভুল প্রমাণিত করে দেয় যে মাও দ্রুত যে কাউকে কপি করে নাচতে পারে। এবং এখানে আমরা দেখতে পাই ইউজিয়াং এর শেখানো মতো মাও এত ভালো ডান্স করে যে টিচার করে কি ওকে প্রথম সারিতে দাঁড়াতে বলে। তো এইভাবে প্রতিদিন তাদের 1 ঘন্টার প্র্যাকটিস চলতে থাকে। আর এরই মধ্যে একদিন ইউজিয়াং অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর জ্ঞান ফেরার পরে ইউজিয়াং বলে হয়তো আমার সুগার লো হয়ে গিয়েছে, একটা ক্যান্ডি খেলে ঠিক হয়ে যাবে। আর এইদিকে আমরা দেখি অনেক রাত হওয়ার পরে মাও যখন নিজের বিছানায় শুয়ে অতীতের কথা ভেবে দুঃখ পাচ্ছিল, ওই সময় ইউজিয়াং আমার কাছে আসে এবং সেই ক্যান্ডিটা দেয় যেটা জেলার ওকে দিয়েছিল সুগার লো হয়েছিল বলে। তো এখানে আমরা বুঝতে পারি ইউজিয়াং মূলত অজ্ঞান হওয়ার নাটক করেছিল। অ্যাকচুয়ালি হয়েছে কি, মাও বলেছিল আমার একটা ক্যান্ডি খেতে খুব শখ করছে, আর এই কারণে ইউজিয়াং ওই নাটকটা করে মাওকে ক্যান্ডি দিয়ে খুশি অনুভব করেলো। তো যাই হোক, এর কিছুদিন পরে জেলের 100 বছর পূর্তির দিন চলে আসে এবং 2 জন কয়েদি তখন স্টেজে ক্লাসিক্যাল মিউজিক পারফর্ম করছিল। আর ওই সময় ইউজিয়াং এর মনোযোগ যে একটা বাচ্চার দিকে, আর সে ওখান থেকে উঠে বাথরুমে চলে যায় এবং সেখানে কান্না করতে থাকে, মানে ওর বাচ্চার কথা মনে পড়েছে। কিন্তু তখনই সেই বদমাশ মহিলা সেখানে চলে আসে এবং ইউজিয়াং এর চুল ধরে টেনে ধরে। আর এইটা দেখে মাও তো চুপ থাকতে পারে না, ওই মহিলার গলা টিপে ধরে। তো মারামারি শুরু হয়ে যায়। তারপর জেলার এখানে আসে এবং 3 জনকে শাস্তি স্বরূপ আলাদা আলাদা 3টা ছেলে বন্দী করে রাখা হয়, যেগুলো খুবই ছোট ছিল, ওইগুলোকে বলে কালো কুঠুরি। আর এরপর আমরা দেখি কাজ থেকে ছুটি নিয়ে ওই জেলার দেং হাঙ্গরেচিকে একটা বস্তি এলাকায় এসেছে এবং সেখানকার লোকাল পুলিশের সাহায্যে সে ইউজিয়াং এর স্বামীকে খুঁজে বের করে, যে কিনা দিনের বেলাও মাতাল হয়ে মানে পড়েছিল। তো এখানে সে দেং হাং জানতে পারে যে ইউজিয়াং এর মেয়ে বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছে। তো পুলিশের কাছে ইউজিয়াং এর স্বামীর কথাবার্তা সন্দেহজনক লাগে এবং ভালো মতো মারের ভয় দেখিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারে যে ইউজিয়াং এর স্বামী তার মেয়েকে অনাথ আশ্রমে রেখে এসেছে। আর সেখান থেকে অনাথ আশ্রমের ঠিকানা নিয়ে জেলার করে কি সেই অনাথ আশ্রমে পৌঁছায় এবং ওইখানে গিয়ে দেখতে পায় যে ইউজিয়াং এর মেয়ে বাকি বাচ্চাদের সাথে খেলছে। আর তারপর দেং হাং আবার জেলে ফিরে আসে এবং ইউজিয়াংকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার মেয়ের কোনো খবর জানার চেষ্টা করেছিলে? ইউজিয়াং বলে আমি আমার স্বামীর নাম্বারে কল করেছিলাম কিন্তু নাম্বারটা বন্ধ পেয়েছি। আর তখন দেং হাং তাকে অনেক সহানুভূতি নিয়ে বলে দেখো, লড়াই করে আর কাজ হবে না, তুমি যদি ওই মহিলার সাথে লড়াই করো তোমার জেলের শাস্তি আরো বাড়বে, কিন্তু ওই ফাঁদে তোমার পা দেওয়া যাবে না। 2 বছরের ভেতর তোমার এখান থেকে শাস্তি শেষ করে মুক্ত হতে হবে। এরপর বাইরে গিয়ে তোমার স্বামীর চিন্তা তুমি করবে না, ওকে বাদ দিয়ে তোমার মেয়েকে নিয়ে নতুন জীবন শুরু করবে, তোমাকে একটা ভালো মা হতে হবে। আর এরপর ইউজিয়াং আর মাওকে ওই জেলার করে কি ওদের পার্সোনাল একটা মনে করো সেল দেয়, এক সেল আবার দেয়। আর এর কিছুদিন পরে ওই জেলার দেং হাঙের জন্মদিন ছিল আর ওই দিন জেলে ভালো খাবার দেওয়া হয়। তো ইউজিয়াং এখানে মাওকে বলে অনেকদিন পরে আমরা একটা ভালো খাবার খেলাম তাই না? তো এইভাবেই দেখতে দেখতে 2 বছর কেটে যায়। আর তারপর ইউজিয়াং আর মাওয়ের মুক্তির দিন চলে আসে এবং ওদের পরিশ্রমের টাকা ওদের হাতে দিয়ে দেয় জেলার এবং ওদের দুজনকে বলে সামনের জীবন কিন্তু অনেক সুন্দর করে কাটাতে হবে, অবৈধ কোনো কাজে জড়িয়ে যেও না। আর এরপর ইউজিয়াং ওই জেলারের মাধ্যমে জানতে পারে যে ওর মেয়েকে ওর স্বামী একটা অনাথ আশ্রমে রেখে এসেছে। তো এই কথা শুনে ইউজিয়াং তোর আগে পাগল হয়ে যায় এবং বলে আজকে আমি আমার স্বামীকে মেরে ফেলবো। বাট জেলার ওকে বোঝায় পাগলামি করো না, তোমার নিজের আর তোমার মেয়ের ভবিষ্যৎ গোছাতে হলে তোমাকে ভালো একটা কিছু করতে হবে। আর তাছাড়া তোমার স্বামী এমনিতে এখন জেলে আছে, মদ খাওয়ার টাকা জোগাড় করতে গিয়ে চুরি করেছিল, জেলে রয়েছে। তো ওর কথা ভুলে যাও, তুমি ভালো করে পরিশ্রম করে নিজের মেয়েকে নিজের কাছে ফিরিয়ে আনো, নতুন জীবন শুরু করো, কারণ জীবন একটাই। তো জেল থেকে বের হয়ে ইউজিয়াং করে কি মাওকে বলে আমি আমার মেয়েকে দেখতে যাচ্ছি। আর তারপর সে মাওকে জিজ্ঞাসা করে তুই কোথায় যাবি? মা বলে আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমাকে ওই শয়তান বুড়োর কাছেই যেতে হবে, আবারও সেই চুরি ছিনতাইয়ের কাজই করতে হবে, কে জানে হয়তো আমাকে আবারও পুলিশে ধরবে এবং আমি হয়তো সারা জীবনে জেলেই পচে মরবো। তবে এখানে ইউজিয়াং একটা খারাপ কাজ করে, সে আগ বাড়িয়ে মাওকে বলে না তুই আমার সাথে চল, এবং ভিন্ন ভিন্ন পথে যাওয়ার আগে ইউজিয়াং জাস্ট করে কি ওদের দুজনে একটা সেলফি নেয়। আর তারপর হুয়াং নামের একটা ছেলে আসে মাওকে নিতে, যে আর কি ওই বৃদ্ধরে কাজ করে। আর তখন মাও ইউজিয়াংকে বিদায় জানিয়ে চলে যায়। আর এরপর আমরা দেখি ইউজিয়াং অনাথ আশ্রমের গেটে দাঁড়ানো রয়েছে, কিন্তু নিজের মেয়ের সঙ্গে দেখা করার সাহস পাচ্ছিল না, কারণ 2 বছর পরে ফিরে এসেছে জেল থেকে। আর এই জন্য সে দূর থেকে দেখেই ফিরে আসে এবং একটা কাজ খোঁজ করার সিদ্ধান্ত নেয়। কারণটা হচ্ছে ওর কাছে তো টাকা নেই, ওই মেয়ের সাথে দেখা করবে, মেয়ে ওর সাথে আসার জন্য পাগল হয়ে যাবে, ও রাখবে কই, ওর একটা থাকার জায়গাও নেই। আর অন্যদিকে আমরা দেখি মাওকে, যে হুয়াং এর সাথে একটা রেস্টুরেন্টে বসে রয়েছে। তো মাও তাকে বলে যে আমি আর বসের কাছে ফিরে যাব না, আমি দ্বিতীয়বার আর এসব খারাপ কাজ করব না। তো এই কথা শুনে হুয়াং রেগে যায় আর তখন একটা সিগারেট ধরিয়ে সে করে কি মায়ের হাতে আগুন ধরিয়ে দেয়। হুয়াং মূলত এখানে দেখতে চায় যে মাও তার সিদ্ধান্তে কতটুকু অটুট রয়েছে। তো মাও তার সিদ্ধান্তে অটুটই থাকে। আর মায়ের এরকম রূপ দেখে হুয়াং খুশি হয় এবং ওকে একটা ফোন কিনে দেয় আর বলে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাবি, আর কিছু টাকাও তোকে দিয়ে দিচ্ছি, আর আমি বসকে কোনো বাহানা বানিয়ে বলে দেবো যে তুই আবার জেলে ঢুকে গিয়েছিস। তো চলে যাওয়ার সময় মাও কারিকে ওকে জড়িয়ে ধরে অনেক কান্না করে, কারণ ও জানে যে বস হুয়াংকে অনেক মারবে, কিন্তু হুয়াং এই ব্যাপারে পরোয়া করে না এবং বলে আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তোর জন্য এটুক করবো না। তো এই কথা বলে মাওকে বিদায় জানিয়ে চলে যায়। আর সেখান থেকে গিয়ে মাও একটা থাকার জায়গা খুঁজতে থাকে, কিন্তু যেহেতু ও কথা বলতে পারতো না এর জন্য কেউ ওকে স্থান দেয় না। তো কোনো পথ খুঁজে না পেয়ে মাও করে কি তার হেয়ার ক্লিপ দিয়ে পার্কিং লটের একটা পুরনো গাড়ির তালা খুলে সারা সেখানেই কাটায়। কিন্তু সকালবেলা যখন ঘুম ভাঙে 2 জন সিকিউরিটি গার্ড ওকে ধরে ফেলে এবং
2 বছর ধরে জেল থেকে যে টাকা জমিয়েছিল সব টাকা নিয়ে নেয়। তো বেচারি মাও তো মুখে কিছু বলতে পারে না, শুধুমাত্র কান্নাই করে। আর অন্যদিকে ইউজিয়াং একটা হোটেলে কাজ পায় এবং সেখানে ছোট্ট একটা ঘরে থাকার জন্য তাকে জায়গা দেওয়া হয়েছে। খুব কম বেতন হওয়ার পরেও এখানে তার ভালোই চলছিল, কিন্তু কোনো একদিন একটা গেস্ট আসে এবং তার অনেক দামি একটা ঘড়ি চুরি হয়ে যায় এবং সকল স্টাফদের রুমে তল্লাশি করা হয় এবং এরপর ইউজিয়াং এর জিনিসপত্র যখন খোঁজা হয় ওর ব্যাগ থেকে জেলের একটা কাগজ পাওয়া যায় যে 2 বছরও জেল খেটে এসেছে। তো মালিক তখন সন্দেহ করে যেহেতু ও জেল খেটে এসেছে তার মানে ওই চুরি করেছে এবং সবাই মিলে ইউজিয়াংকে অনেক অসম্মান করতে থাকে এবং তারা ঘড়ির জরিমানার টাকা দাবি করে। বাট তখনই ওই গেস্টের বাড়ি থেকে কল আসে যে ঘড়িটা তো তুমি বাড়িতে রেখে এসেছো। তো সত্যটা জানার পরে তারা তো সবাই চলে যাচ্ছিল, বাট ইউজিয়াং তখন তাদেরকে থামায় এবং বলে আমার কাছে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। কিন্তু উল্টো কি হয়, ওর চাকরিটাই নট হয়ে যায়। তো এরপর মন খারাপ করে ইউজিয়াং যখন স্টেশনে পৌঁছায় তখন দেখে যে মাও ওখানে বসে ভিক্ষা করছে। তো ইউজিয়াং থেকে জিজ্ঞাসা করে তুই এখানে কি করছিস? মাও তখন ইশারায় বলে আমার সকল টাকা চুরি করে নিয়ে গিয়েছে, খাওয়ার কোনো টাকা নেই, থাকার জায়গা নেই, কি করব, চুরি তো আর করতে পারবো না, এই জন্য ভিক্ষা করছি। তো ইউজিয়াং তখন বলে আমি একটা সস্তায় থাকার জায়গার খোঁজ পেয়েছি, চল দুজন মিলে সেখানেই মানিয়ে নেব। তো এরপর দুজন যখন সেখানে পৌঁছায় দেখতে পাই ঘরটা ভাঙা, অনেক পুরনো, অনেক আবর্জনা পড়ে রয়েছে, অনেক ছোট একটা ঘর, ঘুমানোর জন্য একটা বিছানাও নেই। কিন্তু যেহেতু সস্তায় পাওয়া গিয়েছে তো এই জন্য ভাঙা ঘরেই থাকার ওরা সিদ্ধান্ত নেয়, কারণ ইউজিয়াং এর কাছে কোনো টাকা নেই, মায়ের কাছে তো টাকা নেই। তবে তারপরও মা ভিক্ষা করে কিছু টাকা জমিয়েছিল, সে টাকা দিয়ে ভাড়াটা মিটিয়ে দেয়। আর এরপর ওরা দুজনে মিলে অনেক পরিশ্রম করতে শুরু করে, কখনো ময়লা ফেলতো, কখনো মাছ ধরার কাজ করতো, মানে এভাবে কোনোভাবে ওদের দিন চলছিল। আর এইদিকে মাওকে নিয়ে ইউজিয়াং করে একদিন ক্লিনিকে যায়। আর কম্পাউন্ডার যখন জিজ্ঞাসা করে মায়ের ঠোঁট এত ফুলে গিয়েছে কিভাবে, তো ইউজিয়াং তখন জানায় একটা কসমেটিক কোম্পানির প্রোডাক্ট ট্রায়াল করার জন্য ওকে টাকা দেওয়া হয়েছিল, আর ওই কসমেটিক থেকে বা ওই লিপস্টিক থেকে ওর অ্যালার্জি হয়েছে। আর আমরা জানতে পারি ওই কোম্পানির নকল প্রোডাক্ট তৈরি করতো। তো ডক্টর এখানে কিছু ওষুধ লিখে দেয়। আর এরপর ওরা দুজন রাতে একটা জায়গায় বসে ভাবতে থাকে এভাবে ছোট ছোট কাজ করে তোরা কখনোই বেশি টাকা ইনকাম করতে পারবে না, এবং এত কম টাকা থাকলে ইউজিয়াং তো কখনোই তার মেয়েকে এতিমখানা থেকে আনতে পারবে না। তো এই কারণে পরের দিন ওরা দুজন করে কি পুলিশের পোশাক কপি করে বা চুরি করে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। চুরি তো করেনি, ভাড়া নিয়েছে হয়তো, এবং সেখানে যারা যায় হচ্ছে সেই বাড়িতে ওই বদমাশ মহিলা যে ওদেরকে হ্যারাস করতো, জেলখানায় বুলি করতো, তার বাড়িতে, এবং অনেক খুঁজে সেই বাড়িটা পায়। আর ভেতরে গিয়ে দেখ ওই মহিলার মা অনেক অসুস্থ এবং অনেক দিন ধরেই কিছু খায়নি। তো ওই বুলি করার মহিলা জেলে কিন্তু অনেক বড় বড় কথা বলতো, সে বলতো আমরা অনেক ধনী পরিবারের, এইরকম মার্ডার করে আসছি, অনেক টাকার মালিক আমরা, আর এই কথা বলে সবাইকে নিচু করে রাখতো। তো এই জন্য মূলত ইউজিয়াং আর মাও পুলিশের পোশাক চুরি করে বা ভাড়া নিয়ে এই বাড়িতে টাকা লুট করার জন্য এসেছিল। কিন্তু এখানে এসে ওরা যে পরিস্থিতি দেখেছে এটা দেখে ওদের মন পরিবর্তন হয়ে যায়। আর বাইরে যাওয়ার সময় মাও তখন বলে আমাদের কি উচিত না ওই অসুস্থ বৃদ্ধা মহিলাকে সাহায্য করা, বেচার অনেক কষ্ট রয়েছে। তো এরপর মাও কারিকে তার পকেট থেকে কিছু টাকা বের করে ইউজিয়াংকে পাঠায় দিয়ে আসার জন্য। বাট ভেতরে যাওয়ার সময় ইউজিয়াং কারিকে অর্ধেক টাকা নিজের পকেটে রাখে, বাট পরে ওর মনে হয় এই কাজটাকে ঠিক হবে, তো এই জন্য সে গিয়ে করে কি ওই বৃদ্ধাকে পুরো টাকাটাই দিয়ে দেয়। আর এরপর দুজন একটা নতুন কাজ পায়। আর এই নতুন কোম্পানি মূলত মদের ব্যবসা করে। তো ওদের এই নতুন কোম্পানির মদের বোতল মার্কেটিং করতে হবে। তো রঙিলার সাজ পোশাক ওরা করে কি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বিজ্ঞাপনের কাজ করে। আর কাজ শেষ হওয়ার পরে ওরা দুজন যখন মালিকের কাছে যায় পারিশ্রমিক নিতে, তখন মালিক বলে আমি তোমার টাকা দেবো, কিন্তু ওই মাওয়ার টাকা দেবো না, কারণ মাও তো বোবা, তো কিছুই বলেনি, ওকে আমি কেন টাকা দেবো। আর এরপর মালিক করে কি ইউজিয়াং এর কানে ফিস ফিস করে খুবই অসম্মানজনক একটা প্রস্তাব রাখে। সে বলে ইউজিয়াং যদি তার সাথে এত রাত কাটায় তাহলে মায়ের পুরো টাকাই দিয়ে দেবে। তো তার কথায় ইউজিয়াং রাজি হয়ে করে কি মাওকে বাইরে পাঠিয়ে দেয় আর সেই লোকের সাথে ভেতরে চলে যায়। বাট মায়ের কাছে মনে হয় কোনো একটা গন্ডগোল রয়েছে, তো এই জন্য সে আবারও ভেতরে চলে আসে। আর সে যা হতে দেখে এটা দেখে রাগে মালিকের গলা টিপে ধরে। অনেক হাতাহাতি হওয়ার পরে কোনো রকমে দুজন সেখান থেকে পালায়। বাট অনেক দূর আসার পরে ইউজিয়াং মায়ের উপর রেগে যায়, কারণ সে মায়ের ভাগের টাকা তো আনতে পারেনি, উল্টো ওর নিজের ভাগের টাকাও সেখানে পড়ে গিয়েছে আর এখন ফেরত আনতে যেতেও পারবে না। তো ওইগুলো শুনে মাও রাগ করে চলে যায়। আর এদিকে ইউজিয়াং বাড়িতে ফেরত আসে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। তো ইউজিয়াং এক সময় ভাবতে থাকে মা ওই সময় কোথায় থাকতে পারে। তো এই কথা ভেবে ইউজিয়াং করে কি ছাতা নিয়ে মাওকে খুঁজতে বের হয়। আর তখন সে দেখে মাও একটা দোকান থেকে কিছু কিনছে। তো মাওকে রাস্তায় যেতে দেখে ইউজিয়াং করে কি পেছন থেকে ওর মাথার উপর ছাতা ধরে। আর তারপর দুজনেই বাড়িতে ফেরত আসে। তো মাও আসলে কোথাও যায়নি, সে মূলত ইউজিয়াং এর জন্য সিগারেট আর তার পছন্দের বিয়ার আনতে গিয়েছিল। তো এটা দেখে ইউজিয়াং অনেক খুশি হয়। আর অ্যাকচুয়ালি মায়ের কাছে ইউজিয়াং হচ্ছে তার বড় বোনের মতো, তো এই জন্য সে তার উপর বেশি সময় অভিমান করে থাকতে পারে না। তো এর কিছুদিন পরে আমরা দেখি ওরা করে কি এইডস পেশেন্টের জন্য নকল অর্গানাইজেশনের মেম্বার সেজে টাকা উঠাতে শুরু করে। ঢাকা এগুলো খুব চলে। আর তখন একটা মেয়ে এসে মাওকে চিনে ফেলে, কারণ এর আগের বার সে মাওকে বোবা ভেবে ভিক্ষা দিয়েছিল। তো ওদের দুজনের মধ্যে ঝগড়া হতে দেখে ইউজিয়াং তখন দ্রুত মাওকে নিয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে মেয়েটি পুলিশ স্টেশনে কল দিয়ে দিয়েছে। তো পুলিশ স্টেশন থেকে দেং হাংকে পাঠানো হয়। আর লোকাল পুলিশ স্টেশনে দেং হাং তখন ইউজিয়াং আর মাওকে ওই তৃতীয় মেয়েটার সাথে দেখতে পায়। আর ওই মেয়েটার নাম হচ্ছে জিউ। তো দেং হাং ওদের তিনজনকে ছাড়িয়ে নিয়ে আসে। আর বাইরে সে দেং হাং ওদেরকে জিজ্ঞাসা করে তোমরা আজকাল কি করছো। ইউজিয়াং বলে ছোটখাটো কাজ করে কোনো রকমে তো দিন কাটিয়ে নিচ্ছি। তো দেং হাং তখন ওদের কিছু টাকা দেয় এবং জানায় তোমাদের আমি একটা ভালো চাকরির ব্যবস্থা করার চেষ্টা করব, কিন্তু ভুলেও কোনো আকাম কোকাম করো না। আর তারপর ইউজিয়াং করে কি ওই জিউকে ওদের বাড়িতে নিয়ে আসে এবং জানতে পারে এই জিউ মেয়াটাও জেল খেয়ে এসেছিল। সে মূলত অবৈধ মাদক বিক্রির কারণে ধরা খেয়েছে, তারও বাপ
মা বা আত্মীয় স্বজন বলে কেউ নেই, এবং সে ওদের মতো ছোটখাটো কাজ করে কোনো রকমের দিন কাটাচ্ছিল। তো তিনজনের জীবনটা মনে করে একই স্রোতে ভাষার মতো। তবে এখানে ইউজিয়াং এর অনেক বড় একটা স্বপ্ন, সে তার মেয়েকে অনাথ আশ্রম থেকে নিয়ে আসতে চায়, তার একটা বাড়ি হবে, তার মেয়েকে পড়ালেখা করাবে। তো পরের দিন আমরা দেখতে পাই দেং হাং ওদের সাথে কথা বলার জন্য ওদের বাড়িতে আসে, কিন্তু যখনই হঠাৎ করে দেং হাং ওই নকল পুলিশের পোশাকটা দেখতে পায়, সে তো খুব রাগ করে জিজ্ঞাসা করে, তোমরা সত্যি করে বলো তো কি কাজ করো? তো ইউজিয়াং এখানে সত্য ঘটনাটাই বলে যে আমরা এই প্ল্যান করেছিলাম কিন্তু ওখানে যে এটা করিনি। তো ঘটনার সত্যতা জানার পরে ওই জেলার দেং হাং করে কি সেই বৃদ্ধ মহিলার কাছে যায়, আর তখন ওই মহিলা জানায় যে দুজন পুলিশ এসেছিল, তারা আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে গিয়েছে, অনেকদিন ধরে না খেয়েছিলাম, ওদের টাকা দিয়ে বর্তমানে চলছি। তো এই কথা শুনে জেলার খুব খুশি হয় এবং নিশ্চিন্তে হয় ওরা কোনো ভুল করছে না। আর পরের দিনে দেং হাং করে কি তার স্বামীর সঙ্গে একটা তালা বানানো কোম্পানিতে গিয়ে পৌঁছায়, এবং সে মূলত ওদের তিনজনের জন্য একটা চাকরির ব্যবস্থা করতে গিয়েছিল। বাট কোম্পানির ম্যানেজার যখন জানতে পারে ওরা তিনজনই জেলে ছিল এবং জেল থেকে মুক্তি পেয়েছে, ওদের রাখতে সংকোচ বোধ করে আর বলে যে এতে করে আমাদের কোম্পানির ইমেজ নষ্ট হতে পারে। কিন্তু যেহেতু দেং হাং এর স্বামী কোম্পানির লয়ার, এর জন্য সে বলে যে আপনি টেনশন করবেন না, ওটা আমি দেখে নেব। তো ম্যানেজার তখন রাজি হয়ে যায়। আর পরের দৃশ্যে আমরা দেখি ইজিয়াং অনেক বড় একটা শপিং মলে সেই কোম্পানির তালার বিজ্ঞাপন করছে, আর সে মাওকে বলে সাধারণ একটা তালা খুলে দেখাও। তো মাও তো চোর, ও খুব সহজেই তার হেয়ার ক্লিপ দিয়ে তালা খুলে ফেলে। আর তারপর ইউজিয়াং বলে দেখুন সাধারণ দরজা তো চোর সহজে খুলতে পারে, কিন্তু আমাদের কোম্পানির তালা চোর সহজে খুলতে পারবে না। তো এরপর মাও কারিকে সেই কোম্পানির তালা খুলতে বলেন। তো এখানে মাও কিন্তু ইচ্ছা করে খুলে না, আর এই কারণে কাস্টমাররা বেশ ইমপ্রেস হয়ে যায় এবং সেই তালা ক্রয় করার জন্য কাস্টমারের ভিড় লেগে যায় এবং দেখতে দেখতে সকল তালা বিক্রি হয়ে যায়। আর এইটা ছিল ওদের প্রথম সফলতা, এবং এই সফলতা সেলিব্রেট করার জন্য ওই জেলার দেং হাং তার নিজের বাড়িতে ওদেরকে ডেকে নিয়ে একটা পার্টি দেয়। আর এখানে আমরা জানতে পারি দেং হাং নিজেও একটা অনাথ ছিল, তারও বাবা মা বা কেউ ছিল না, এবং একটা বৃদ্ধ লোক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে পড়ালেখা করিয়েছে, দেখাশোনা করিয়েছে, এবং তাকে সে এখনো দেখছে, যদিও তার সাথে রক্ত সম্পর্কে নেই। এবং সে যখন জানতে পেরেছে যে মা অনাথ এবং আমাদের ইউজিয়াং ওরই অবস্থা, এবং আরেকটা মেয়ে ওর নাম জানি কি নতুন আসলো, ওই মেয়েটার একই অবস্থা, তো এ কারণে ওদের উপর তার একটা সহানুভূতি চলে এসেছে এবং সে নিঃস্বার্থভাবে ওদেরকে সাহায্য করার চেষ্টা করে এবং এখনো করছে। এবং দেং হাং চায় যেন ওরা নতুন করে জীবন শুরু করতে পারে। মানে এই জেলারটা আসলেই চেহারাও যেরকম, মনে করো মন মানসিকতা ওরকম, মানিয়েছে খুব আর কি। তো এরপর 1 মাস কেটে যাওয়ার পরে ম্যানেজার ওদেরকে পুরো মাসের বেতন দেয় এবং প্রথমবারের মতো ওরা নিজেদের পরিশ্রমের পুরো টাকাটা পেয়েছে। আর এই কারণটা তো বুঝতেই পারছো, উপরে বড় বড় লোক রয়েছে, ওরকম একটা জেলার, ওরকম একটা লয়ার, আর তাছাড়া ওরা কাজও অনেক ভালো করেছে। ওদের ম্যানেজার ওদের মার্কেটিং করার পদ্ধতিতে অনেক ইমপ্রেসড এবং জনগণের কাছে এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। আর এজন্য ম্যানেজার চায় তোমরা এবার ফেসবুকে চলে যাবে, মানে ওই দেশের সোশ্যাল মিডিয়াতে তোমরা দুজন মিলে ভিডিও বানাবে, আমরা অনলাইনেও সেল করবো, আর এতে তোমরা অনেক টাকা পাবে। তো ইউজিয়াং তো দ্রুত রাজি হয়ে যায়, কিন্তু বাড়িতে এসে মা বলে আমার ক্যামেরা দেখলে ভয় লাগে, তো আমি ভিডিওতে থাকতে পারবো না। তো এই কথাটা ইউজিয়াং এর পছন্দ হয় না, কারণ এত বড় একটা অফার, এই টাকা পেলে সে তার মেয়েকে অনাথ আশ্রম থেকে নিয়ে আসতে পারবে। তবে এই কথা শুনে উল্টো মাওকারিকে নিজের বেতনের পুরো 1 মাসের টাকা ইউজিয়াংকে দিয়ে দেয় এবং বলে তাও আমি ক্যামেরার সামনে আসতে পারবো না। তো ইউজিয়াং জিজ্ঞাসা করে কি সমস্যা, কেমনি কি আমাকে খুলে বল। তবে মাও তারপরেও কিছু বলে না এবং অনেক তর্ক বিতর্ক হয় এবং রাগের মাথায় ইউজিয়াং তখন মাওকে অনেক কিছু শুনিয়ে দেয়, আর মাও চুপচাপ এখান থেকে মনে দুঃখ নিয়ে চলে যায়। তবে মাও কেন ক্যামেরার সামনে আসতে চায় না এটা তোমরা বুঝতে পারবে একটু পরে। তো পরের দিন আমরা দেখি ইউজিয়াং তার মেয়ের কাছে অনাথ আশ্রমে যায়, বাট সেখানকার কেয়ারটেকার ইউজিয়াংকে এমন একটা কথা বলে যেটা শুনে ইউজিয়াং এর মন খারাপ হয়ে যায় এবং কেয়ারটেকার বলে আমেরিকান প্রবাসী একটা চাইনিজ পরিবার তোমার মেয়েকে অ্যাডপ্ট করবে, আর এতে তোমার মেয়ের জীবনটা কিন্তু সম্পূর্ণ বদলে যাবে, সে একটা সুন্দর ভবিষ্যৎ পাবে। এই জন্য সে ইউজিয়াংকে শান্তভাবে আগে চিন্তা ভাবনা করতে বলে এবং তারপর সিদ্ধান্ত নিতে বলে যে তুমি কি তোমার মেয়েকে এর চেয়ে বেটার লাইফ দিতে পারবে। তো এই কথা শুনে ইউজিয়াং তো চুপচাপ সেখান থেকে চলে আসে এবং সে বুঝতে পারছিল না তার কি সিদ্ধান্ত নেওয়া উচিত, সামনে তার কি করা উচিত। আর তাই খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার জন্য সে করে কি একটা উঁচু জায়গায় যায়, আর তখনই মাওকে দেখে ফেলে এবং ভাবে ইউজিয়াং হয়তো সুইসাইড করতে চলেছে এবং মাও তাকে ইশারা দিয়ে ডাকতে থাকে, কিন্তু ইউজিয়াং এর তো এসবের দিকে কোনো মনোযোগী ছিল না। আর হঠাৎ করে মাও করে কি চিৎকার করে ওঠে, গলা দিয়ে আওয়াজ করে। তো মায়ের গলায় আওয়াজ শুনে ইউজিয়াং তো অবাক হয়ে যায়, আর তখন মাও নিজের সত্যতা বলে। সে বলে আমি জন্ম থেকে বোবা নই, আমি কথা বলতে পারি, কিন্তু আমাকে ওই বৃদ্ধ লোক ছোটবেলা থেকে নিয়েই কথা বলতে নিষেধ করেছে, কারণ চুরি করার সময় যদি চোর ধরা পড়ে সে যদি বোবা হয় তার শাস্তি কম হয়। তো এই জন্য আমাকে ছোটবেলা থেকে এটা অভ্যাস করানো হয়েছিল এবং আমি যখন একটু কথা বলতাম বা গলাদের শব্দ বেরোতো তখন ওই বৃদ্ধ লোকটা আমার মুখে গরম পানি ঢেলে দিত, আর এজন্য ধীরে ধীরে আমি কথা বলতেই ভুলে গিয়েছি এবং ইশারায় কথা বলা অভ্যাস হয়ে গিয়েছে, আর আমি কানেও শুনতে পাই। চিন্তা করো এটা একটা কথা। তো এই কথা শুনে ইউজিয়াং তো অবাক হয়ে যায় এবং এরপর সে নিজের দুঃখের কাহিনী বলতে শুরু করে। তো এখানে ইউজিয়াং বলে এই রেলওয়ে ট্র্যাক দিয়েই সে নিজের বাড়িতে আসা যাওয়া করতো, আর একদিন জীবনের উপর সে এত বিরক্ত হয়ে যায় যে ওই উঁচু জায়গায় গিয়ে সে সুইসাইড করার জন্য চিন্তা করে, বাট তখনই নিচে থেকে তার মেয়েও এমন করে তাকে ডেকে উঠেছিল, আর তাই সে সুইসাইডের চিন্তা বাদ দেয়। আর এই জন্য সে যখনই জীবনে হতাশা অনুভব করে তখনই এই জায়গাটিতে চলে আসে। তো এই কথা শুনে মা ভরসা দেয় চিন্তা করা সব ঠিক হয়ে যাবে এবং মা বলে ঠিক আছে আমি ভিডিও করতে রাজি আছি, চলো যাই। আর এরপর আর দুজনে মিলে ভিডিও করতে শুরু করে এবং যা হওয়ার তাই হয়। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওর পুরনো বস পর্যন্ত পৌঁছে যায় এবং সে যখন মাওকে ভিডিওর মধ্যে গেট লক খুলতে দেখে সে হুয়াংকে অনেক মারে, কারণ হুয়াং তাকে মিথ্যা বলেছিল যে ও জেলে রয়েছে, ওর শাস্তি বাড়িয়ে দিয়েছে। আর এই দিকে মা আর ইউজিয়াং যখন ম্যানেজারের
কাছ থেকে ভিডিও বানানোর টাকা নিয়ে ফিরছিল তখনই হুয়াং এখানে পৌঁছে যায় এবং হুয়াংকে আহত অবস্থায় দেখে মাও দৌড়ে তার কাছে যায়। বাট হুয়াং রাগ করে বলে, তুই এখান থেকে দূরে চলে যাসনি কেন? তোকে আমি বলেছিলাম অনেক দূরে চলে যেতে, তুই আবার ভিডিও করছিস, অমুক করছিস, তমুক করছিস। আর তখন মাও ইউজিয়াংকে বলে, তুই আমার সকল টাকা রেখে দে। আর এটাই হচ্ছে কারণ যে জন্য আমি ভিডিও বানাতে চাইনি, কারণ আমি জানতাম ওরা আমাকে খুঁজে বের করবে এবং হুয়াংকে মারবে, আর আমাকে এখন ফিরে যেতে হবে, নয়তো আমার বস হুয়াংকে মেরে ফেলবে, আর তুই আমাকে আর খোঁজার চেষ্টা করিস না, হয়তো আমার ভাগ্যে এটাই রয়েছে। তো এই কথা বলে মাও করে কি হুয়াং এর সঙ্গে চলে যায়। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, ইউজিয়াং একটু সেলফিশ বেশি, বাট মাও একেবারে অন্যরকম একটা মানুষ, মানে যেটা বোবা আর কি। তো যাই হোক, ইউজিয়াং তো চুপচাপ বসে থাকার মেয়ে নয়, সে গিয়ে জেলারকে সব জানায়। কিন্তু সমস্যা হলো মাওয়ের বস অনেক চালাক লোক, তার নামে একটা কেসও নেই, তো এই জন্য জেলার তাকে গ্রেপ্তার করতে পারবে না। আর এই কথা শুনে ইউজিয়াং কান্না করে দেয়, কারণ তার কারণেই মাওকে আবার ফেরত যেতে হলো। সে যদি ভিডিও বানানোর জেদ না করতে তাহলে মাও আজকে তার সাথে থাকতো, হাসি খুশি থাকতো। তো এখানে জেলার তখন বলে, তো এরপর ইউজিয়াং জেলারকে বলে, তাহলে ওই লোকের যদি অত্যাচারের প্রমাণ না থাকে তাই বলে কি মায়ের জীবন এভাবেই বরবাদ হয়ে যাবে? তো জেলার তখন বোঝানোর চেষ্টা করে, দেখো আইনের কাছে আমি তো বাধা, আমি আইনের বাইরে কিছু করতে পারবো না। বাট এইবার ইউজিয়াং আর থেমে থাকে না, সে করে কি জিওকে সাথে নিয়ে মাওকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং অনেক খোঁজার পর অবশেষে সেই জায়গাটা খুঁজে পায়। আর দেখতে পাই আমরা ওই বৃদ্ধটা মূলত একটা ফিউনারাল হোম পরিচালনা করতো, মনে করে একটা শ্মশান ঘাট পরিচালনা করতো, মানে সমাজ অনেক ভালো একটা মানুষ। আর এই অফিসের আড়ালে সে গরিব অনাথ বাচ্চাদেরকে দিয়ে চুরির কাজ করায়। তো ইউজিয়াংকে এখানে আসতে দেখে হুয়াং ওকে চলে যেতে বলে, কিন্তু ইউজিয়াং থামে না, সে সোজা ওই বৃদ্ধর কাছে যায় এবং বলে, এইটা হচ্ছে আমি আজ পর্যন্ত যত ইনকাম করেছি তার পারিশ্রমিক, তুমি এইটা নাও আর মাওকে ছেড়ে দাও। বৃদ্ধ লোকটা তখন বলে, এই সিদ্ধান্ত মাওকেই নিতে হবে। তো মাও তখন বলে, হ্যাঁ আমি যাবো। আর তখন বৃদ্ধ লোকটা কারো কি বড় একটা পাথর নেয় এবং মায়ের হাতে ইচ্ছে মতো আঘাত করতে থাকে, কারণ এখানকার নিয়ম হচ্ছে এখান থেকে যদি কেউ চুরি ছেড়ে চলে যেতে চায় তার হাত ভেঙে দেওয়া হবে, কারণ এই বিদ্যা এই বৃদ্ধ শিখিয়েছে, এই বিদ্যা নিয়ে সে অন্য কোথাও যেতে পারবে না। তো এই দৃশ্য দেখে ইউজিয়াং আর মায়ের কষ্ট সহ্য করতে পারে না, ওর সামনে তখন হাসি খুশি মায়ের চেহারা মনে পড়ে, মানে ইউজিয়াং নিজেদের কাটানো সেরা মুহূর্তগুলো মনে করে। আর তারপর আর সহ্য করতে পারে না, তখন ইউজিয়াং করে ওই পাথর দিয়ে বৃদ্ধ লোকের মাথা একবারে ফাটিয়ে দেয়, মানে অজ্ঞান করে দেয়। আর তখনই সেখানে পুলিশ পৌঁছে যায় এবং ইউজিয়াংকে গ্রেপ্তার করা হয়। আর এখানে ওই বৃদ্ধ লোক এবং মাও দুজনকে হসপিটালে ভর্তি করা হয়। তো খবর পেয়ে জেলা সেখানে পৌঁছায়। তো ডক্টর জানায় ওই বৃদ্ধ তো মনে হয় বাঁচবে না, তার অনেক রক্ত ঝরে গিয়েছে, তার রক্তের প্রয়োজন বাঁচানোর জন্য, কিন্তু তার এমন একটা ব্লাড গ্রুপ যেটা খুবই রেয়ার, কারোর সাথে মিলছে না। তো এরপর খোঁজ নিয়ে জানা যায় যে ওই জেলারের জেলে একজন মাত্র কয়েদি রয়েছে যার সাথে ওই ব্লাড গ্রুপটা মিলছে, আর সেই কয়েদি হলো সেই বদমাশ মহিলা। তো ওই মহিলা যখন শোনে যে এই কাহিনী এই জন্য ব্লাড লাগবে, সে তো দিতে চায় না, সে ইউজিয়াংকে সাহায্য করতে চায় না, কারণ এই বৃদ্ধ যদি মারা যায় তাহলে ইউজিয়াং হত্যা করার অপরাধে সারা জীবন কারাদণ্ড ভোগ করবে। আর তখন জেলার বলে, তুমি ইউজিয়াংকে জেল খাটাতে চাইছো, ঠিক আছে শোনো, ওই ইউজিয়াং এর গল্পই আমি তোমাকে বলি, এই ইউজিয়াং কিভাবে গিয়ে তোমার বাবা মাকে সাহায্য করেছে, তুমি তাদের খোঁজ নাও। আর এরপর ওই জেলার করে কি ওই বদমাশ মহিলাকে ওর বাবা মার সাথে কথা বলার সুযোগ করে দেয়, আমি মনে হয় দাদা দিদি বলেছি বলে। তো যাই হোক, ওর বাবা মা বলে, ওই মেয়েটা খুবই ভালো, ওর যদি সাহায্য করার একটা সুযোগও পাও তুমি কিন্তু মিস করো না, ওর সাহায্য অবশ্যই করবে। তো ওই কথা শুনে ইনস্ট্যান্টলি মহিলার মন চেঞ্জ হয়ে যায়, তার মন নরম হয়ে যায় এবং ব্লাড দিতে রাজি হয় এবং ওকে বন্ধু মানা বা মনে করো ওর ভক্ত হয়ে যায়। আর এর 2 বছর পরের কাহিনী আমাদেরকে দেখানো হয়। ইউজিয়াং আজকে জেল থেকে মুক্তি পেয়েছে, আরো 2 বছর জেল খেটে মাও তাকে রিসিভ করতে আসে এবং মা এরপর করে সোজা একটা বাড়িতে ওকে নিয়ে যায়, যেখানে একটা ছোট বাচ্চা ওয়েলকাম বোর্ড নিয়ে ইউজিয়াং এর জন্য অপেক্ষা করছে। আর এটা কি জানো, ইউজিয়াং এর মেয়ে। অ্যাকচুয়ালি 2 বছর আগে সেই বৃদ্ধ লোক তো প্রাণে বেঁচে যায়, কিন্তু মাও ওর বিরুদ্ধে যত প্রমাণ ছিল সব এক জায়গায় করে অভিযোগ করে এবং সেই বৃদ্ধের জেল হয়ে যায় এবং ওই বৃদ্ধের টাকা সরকার থেকে বাজেয়াপ্ত করা হয় এবং সরকার থেকে 50% টাকা ওদেরকে দেওয়া হয়। আর সেই টাকা দিয়ে মাও কি করেছে জানো, ইউজিয়াং এর মেয়েকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছে, ওর কানের চিকিৎসা করে সুস্থ করেছে। তবে এখনো কথা বলতে পারে না, ইশারাতেই কথা বলতো। তো ইউজিয়াং তার মেয়েকে দেখে অনেক খুশি হয় এবং মেয়েকে বলে, আমি আমার মেয়েকে নিজে কথা বলা শেখাবো। সিরিয়াস এরকম একটা সিচুয়েশন আমি আছি আর কি, বিস্তারিত না বললাম। তো যাই হোক, ভেতর থেকে ওই মহিলাও তখন আসে যে ব্লাড দিয়ে ইউজিয়াংকে সাহায্য করেছিল। আর কিছুক্ষণ পর সেখানে সেই জেলার আসে এবং জিও সেখানে ছিল। তো ওরা মূলত 4 জন মিলে একটা গ্যারেজ চালায় এবং ওরা অবৈধ কাজ ছেড়ে দিয়েছে এবং 4 জায়গার 4 জন একসাথে তারা এগিয়ে যাচ্ছে সৎ পথে এবং তারা ওয়াদা করেছে তারা সৎ পথে বাকি জীবন পার করবে। আর এটাই ছিল হচ্ছে এই 4টা মেয়ের জীবন সংগ্রামের গল্প। হয়তো সিনেমার সেই জন্য একটু অন্যভাবে তুলে ধরা হয়েছে, মানে একটু আকর্ষণীয় করা হয়েছে, তবে এটা সত্য ঘটনা। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলে কিন্তু বেশ কয়েকদিন ধরে সব ভালো ভালো সিনেমা এক্সপ্লেন করা হচ্ছে, তুমি পূর্বের ভিডিওগুলো দেখতে পারো। তো আমি তোমাকে পার্সোনালি যে ভিডিওগুলো দেখার জন্য সাজেস্ট করবো সেটা হচ্ছে ডাম্পলিং কুইন নামে একটা ভিডিও রয়েছে, সেটার লিঙ্ক আমি দিয়েছি। এছাড়াও রয়েছে হচ্ছে ওয়াইফ ফ্রম ফিউচার, আরেকটা সিনেমা রয়েছে হচ্ছে এ নর্মাল ফ্যামিলি, আর তারপর আরেকটা সিনেমা, এটা জাপানের অন্যতম ডার্কেস্ট একটা সিনেমা যেটার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ কানাকো, এবং র্যান্ডম অ্যানিমেশনে আমরা একটা সিনেমা দিয়েছি যেটার নাম হচ্ছে হোপ। ওই সিনেমাটাও তুমি দেখো, সবগুলোর লিঙ্ক আমি রিকোয়েস্ট করবো এডিটরকে দিয়ে দেওয়ার জন্য। এই সবগুলো সিনেমা তুমি দেখো, আমার বিশ্বাস তোমার ভালো লাগবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।